অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। একজন রোগাক্রান্তই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা সুখের, কতটা জরুরি। শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানে না তার কি করা উচিত। সময়, অর্থাভাব কিংবা অলসতায় নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান দিতে স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, কিন্তু অনেক সময় নীরবে ক্ষতিগ্রস্ত হলেও শুরুতে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে কিডনি রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কিডনি সুস্থ রাখতে কি কি অভ্যাস জরুরি, কারা বেশি ঝুঁকিতে এবং আধুনিক চিকিৎসায় কি কি সুযোগ রয়েছে, এসব নিয়েই আজকের আয়োজন। স্বাস্থ্যকতার আজকের বিষয়ে কিডনি সুরক্ষায় সচেতনতা। আর এই বিষয়ে পরামর্শ দিতে আমার সাথে রয়েছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ। সমস্যার কথা জানাতে যুক্ত হতে পারেন আপনারাও, ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। ডাক্তার নাজনীন, স্বাগত আজকের স্বাস্থ্য কথা। আমি কিডনি নিয়ে যেহেতু কথা বলছি, শুরুটা যদি এইভাবে করি যে আসলে সুস্থ থাকার জন্য কিডনি কেন আসলে জরুরি, এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন করে রাখতে চাই যে বাংলাদেশে কি আসলে কিডনি রোগের সংখ্যা বা রোগ বাড়ছে কিনা, সেটার কারণ কি? ধন্যবাদ। কিডনি সুস্থ রাখাটা তো খুব জরুরি দরকার, এজন্য যে আমাদের শরীরে বিপাকের মাধ্যমে যেই দূষিত পদার্থ তৈরি হয়, মানে মেটাবলিজম হলে আমরা যাই খাই সেটা লিভারে যে মেটাবলিজম হয়, সেটার মাধ্যমে যে দূষিত পদার্থ তৈরি হয় এবং বর্জ্য পদার্থ তৈরি হয়, সেটা কিন্তু কিডনি দিয়েই বের হয়ে যায়। সুতরাং কিডনি যদি সুস্থ না থাকে তাহলে আমাদের শরীরকে যে ডিটক্সিফিকেশন করবে, দূষিত পদার্থ থেকে মুক্ত করবে, সেই জিনিসটা করাটা সম্ভব হয় না। সেই জন্য কিডনি সুস্থ রাখাটা আমাদের জন্য খুব জরুরি। বাংলাদেশে 2019 সালে 8টি স্টাডির উপর একটা গবেষণাপত্র প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা গেছে যে 22.48% রোগী, কিডনি রোগী বাংলাদেশে আছে। তার মানে 17 কোটি দেশের এই মানুষের এই দেশে প্রায় 3.82 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। তাহলে কত মাস পপুলেশনের কিডনি রোগ রয়েছে, এবং এটা তো দুইটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। যাদের ডায়াবেটিস আছে অনিয়ন্ত্রিত এবং যাদের প্রেশার কন্ট্রোলে নেই, তাদের হচ্ছে কিডনি রোগটা দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা ভালো রাখার জন্য আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে চলাফেরা, জীবনযাত্রা, সব কিছুই, ওষুধপত্র নিয়ন্ত্রণ, সব কিছুর মেনটেন করাটা খুব জরুরি দরকার। এখন হচ্ছে কি করব আমরা, মানে কি খাবো কি খাবো না, এটা নিয়েই তো আজকের বিষয় যে আমরা আজকে কোনটা করব। তার আগে জানাটা খুব জরুরি যে কি কি কারণে কিডনির সমস্যাগুলো হচ্ছে। জি, আমি সেটাতে আসবো, কি কি কারণে হয়, কিন্তু পাশাপাশি এটিও জানবো যে আসলে লক্ষণগুলো কি কি। এবং আমরা দেখি যে অনেক সময় কিন্তু শুরুতে বোঝা যায় না। এটার আসলে কোনো ধরনের মানে চিকিৎসকের কাছে কোন সময় যাওয়ার প্রয়োজন, কোন লক্ষণগুলো দেখা গেলে প্রয়োজন, এরকম কোন আসলে নির্দেশিকা আছে কিনা? আছে, ধন্যবাদ। দেখা গেছে যে ম্যাক্সিমাম কিডনি রোগটা ডায়াগনোসিস হয় সেই পেশেন্টটা অন্য কোনো কারণে অন্য ডক্টরের কাছে গেছে, কার্ডিওলজিস্টের কাছে গেছে, বা ডায়াবেটিসের কোনো ডক্টরের কাছে গেছে, বা প্রেশারের ডক্টরের কাছে গেছে। তখন দেখা গেল যে তার কিডনি রোগটা সেই অবস্থায় ধরা পড়ে। কেননা কিডনি রোগ ইজিএফআর, কিডনির ফাংশনের যে একক, সেটা 30-এর নিচে নেমে না গেলে কিন্তু লক্ষণগুলি প্রকাশ পায় না। ইজিএফআর নর্মাল হচ্ছে 125 ml/min। সেটা 30-এর নিচে নামলে যেহেতু লক্ষণ প্রকাশ পায়, সেহেতু অনেক দেরি করে ধরা পড়ে। সেজন্যই কিন্তু আমরা বারবার বলি যে সচেতন হওয়াটা খুব জরুরি দরকার। এখন লক্ষণগুলো কি কি? প্রাথমিক লক্ষণ আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার প্রস্রাবে যখনই ফেনা যাবে, তার মানে প্রস্রাবে প্রোটিন যাচ্ছে, এবং এই প্রোটিন যাওয়াটা দিয়ে শুরু হয় ডায়ালাইসিসে যে শেষ হয় কিডনি রোগটা। সেজন্য যখন থেকে প্রোটিন যাওয়া শুরু হবে, এবং এই পরীক্ষাটা খুব ইজিলি সব জায়গায় করতে পারা যায়। অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, আমি যতবারই প্রোগ্রামে আসি ততবারই বলি যে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও প্রস্রাবের একটা ছোট্ট পরীক্ষা, সেটা মোটামুটি সব সদর হাসপাতালগুলিতেই আছে। গভর্নমেন্ট চেষ্টা করছে বাকি যে ইউনিয়ন পরিষদ, বিভাগীয় সদর, উপজেলা, এগুলোতেও যদি আমরা এগুলোর ব্যবস্থা করতে পারি, অ্যাটলিস্ট অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা করতে পারি, তাহলে কিডনি রোগ ধরা পড়াটা আমাদের জন্য ইজি হবে। তাহলে ফেনা গেলে আমরা
এটা সাসপেক্ট করব। আর হচ্ছে রাতে বারবার ঘুম থেকে উঠবে প্রস্রাব করার জন্য, সেটা কিডনি রোগীরা প্রাথমিক লক্ষণই দেখা যায় যে রাতে বারবার কিডনি যেহেতু কনসেন্ট্রেট করে, ইউরিনটাকে কনসেন্ট্রেট করে, ঘন করে, তো ঘন করতে পারে না, প্রস্রাব যেহেতু ঘন হচ্ছে না সেই জন্য বারবার উঠছে সে প্রস্রাব করার জন্য। তারপর হচ্ছে প্রস্রাব একটা সময় যে অনেক বেশি প্রস্রাব হচ্ছে, তার যতটুকু প্রস্রাব হচ্ছিল দেখা যাচ্ছে হঠাৎ করে তার প্রস্রাবের পরিমাণ কমে গেছে এবং তার কিছুদিন পরই তার প্রস্রাবের পরিমাণ প্রথমে বেড়ে যায় তারপরে কমে যায়। বেড়ে যাওয়া মানে একজন মানুষের যদি 3 লিটারের বেশি প্রস্রাব হয় সারা দিনে, তাহলে একটু চিন্তা করতে হবে যে আমার কেন এত বেশি প্রস্রাব হচ্ছে। অথবা 400 ml এর কম যদি প্রস্রাব হয়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলেও কিন্তু কিডনি রোগ আমরা সাসপেক্ট করি যে তার কিডনি রোগ হয়েছে কিনা। আর হচ্ছে শরীরে পানি আসবে, এটা তো সবাই জানে, রুগীরা ম্যাক্সিমামই জানে যে আমার মুখে হাতে পায়ে পানি আসছে মানে আমার কিডনির সমস্যা। এছাড়া প্রস্রাবেতে রক্ত যেতে পারে, প্রস্রাব ঘন ঘন প্রস্রাব হতে পারে, প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে, অতিরিক্ত দুর্বল লাগে, যে এক্সট্রিম উইকনেস, পেশেন্ট বলছে যে আমার গত 3 মাস ধরে অনেক বেশি দুর্বল লাগছে। এবং রক্তশূন্যতা তো একটা প্রধান লক্ষণ, যখনই রক্তশূন্যতা, হাইপারটেনশন এবং ইউরিনে অ্যালবুমিন যাওয়াটা একসাথে হবে তখন আমরা ধরে নিই যে এটা ক্রনিক কিডনি ডিজিজ বা স্থায়ীভাবে কিডনি অকেজো হয়েছে। আর শেষের দিকে যে শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, তার ক্ষুধা মন্দা হয়, বমি বমি ভাব হয়, প্রাথমিকভাবেও বমি বমি ভাব নয়, আমরা অনেক রুগী পাই যারা শুধু বমি নিয়ে এসছে, বিশেষ করে ইয়াং যেসব পেশেন্টগুলো আসে তারা শুধু বমি নিয়ে ভর্তি হয়েছে এবং তার দেখা গেল যে তার কিডনি ফেলিওর, 2টা কিডনি কাজ করছে না। তো এই লক্ষণগুলি যদি আমাদের জানা থাকে এবং এই লক্ষণগুলি যদি আমরা প্রাথমিকভাবে চিন্তা করি যে আমার কিডনিতে প্রস্রাবে ফেনা যাচ্ছে, তাহলে আমি একজন অ্যাটলিস্ট কিডনি বিশেষজ্ঞ শরণাপন্ন হই। এটা হলে আমার মনে হয় অনেকটুকুই এটা কন্ট্রোলের মধ্যে আসবে আর কি। একদম সচেতনতার জায়গাও নিশ্চয়ই সেটি তৈরি করবে। আপনি বারবার ডায়াবেটিসের কথা বলছিলেন, ডায়াবেটিসের সাথে কিডনি রোগ আসলে কিভাবে সম্পর্কিত, মানে কেন আমরা, আপনি নিজেও বললেন যে বেশিরভাগ সময় আমরা যতগুলো কিডনি রোগী দেখি, যত শতাংশ কিডনি রোগী দেখি, দেখেন বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু অনেক, এবং যতগুলো ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট আমরা দেখি অথবা গ্লোমেরুনেফ্রাইটিসের পেশেন্ট দেখি, তার দেখা গেছে 35 থেকে 36% কিন্তু ডায়াবেটিসের রোগী। তার মানে 1/3 ডায়াবেটিসের রোগী যাদের কিডনি খারাপ হচ্ছে। এখন কেন খারাপ হচ্ছে, দেখা গেছে লম্বা সময় তার ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত। এখন ম্যাক্সিমাম মানুষের এটা ধারণা নেয়, ঠিক আছে আমের দিন একটা আম খেলে কি হবে, কাঁঠালের দিন 2টা কাঁঠাল একটু খেয়ে ফেলি, কিন্তু এই জিনিসটা তো একেবারেই করা উচিত না। ডায়াবেটিসটা ফুল কন্ট্রোল করতে হবে, মানে হচ্ছে HbA1c 4 মাসের যে গড় ডায়াবেটিস সেটা 6% মধ্যে থাকতে হবে, এবং এটা প্রতি 4 মাস পর পর এই HbA1c পরীক্ষাটা করে দেখতে হবে যে আমার ডায়াবেটিসটা কি কন্ট্রোল আছে কি নাই, সেটা দেখাটা খুব জরুরি দরকার। এবং প্রতি 3 দিনে বা 4 দিনে একবার করে ওনারা সবারই গ্লুকোমিটার থাকা উচিত, যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদের গ্লুকোমিটার থাকা উচিত, এবং পরীক্ষা করে দেখবে যে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে আমার ডায়াবেটিস কত থাকছে। নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে ডায়াবেটিস আমরা সাধারণত 7.5-এর মধ্যে রাখতে চাই, তার বেশি হলে অবশ্যই ওষুধ অ্যাডজাস্ট করতে হবে। বিশেষ করে HbA1cটা 6%-এর চেয়ে বেশি যদি থাকে তাহলে ওষুধ অ্যাডজাস্ট করতে হবে। এখন ডায়াবেটিস কিভাবে কিডনি খারাপ করছে সেটাই তো কথা। ডায়াবেটিস কি করে, কিডনিতে যে গ্লোমেরুনেফ্রাইটিস এটাকে বলি আমরা, গ্লোমেরুলাস যেগুলো আছে মানে কিডনির ঝিল্লি যেগুলো, সেগুলোকে ড্যামেজ করে ফেলে, যেটা দিয়ে হচ্ছে যে পিউরিফিকেশনটা বা বর্জ্য নিঃসরণ হচ্ছে, ছাঁকনিটা যে ছাঁকনিটা আছে সেই ছাঁকনিটাকে আস্তে আস্তে করে ড্যামেজ করে ফেলে। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে গ্লুকোজ যে ওখানে কিডনি প্রস্রাব দিয়ে গ্লুকোজ পাস হয়, যত প্রস্রাব দিয়ে গ্লুকোজ পাস হবে তত বেশি সময় ধরে হচ্ছে ছাঁকনিকে ড্যামেজ করে করে যাবে, এবং ছাঁকনি ড্যামেজ হতে তো একসময় ছাঁকনির যে ছিদ্রগুলো আছে ওই ছিদ্রগুলো বড় হয়ে যায় এবং ওটা দিয়ে প্রোটিন, মাছ মাংস দুধ ডিম যাই খাচ্ছে প্রোটিনগুলো বের হয়ে যায়। তো প্রোটিন যাওয়া শুরু হলেই কিন্তু এই কিডনি খারাপ হওয়া শুরু হলো। এবং অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওর মাত্রা হচ্ছে 0 থেকে 30 পর্যন্ত, যারই 30-এর উপর 40, 50, 100 যাই থাকবে তাকে অবশ্যই এটা মাথায় নিতে হবে যে আমার অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা কেন বেশি, আমাকে অবশ্যই সেটি কিডনির বিশেষজ্ঞের শরণাপন্ন। সেই ক্ষেত্রে কি এটি বলা যায় যে আসলে কারা আসলে মানে শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিস মিলিয়ে যদি বলি যে কারা কিডনি রোগের ঝুঁকিতে বেশি থাকেন, এরকম কি আসলে কোনোভাবে বোঝার? এটা তো মানে এটা আমি বারবারই বলি যে যাদের ডায়াবেটিস আছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, 10 বছর 15 বছর 30 বছর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তার কোনো এটা বোধ নাই যে আমার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার দরকার। এবং যাদের অনিয়ন্ত্রিত প্রেশারটাকে কিন্তু কন্ট্রোল হওয়াটা খুব জরুরি দরকার। যেমন প্রেশার কন্ট্রোল আমরা কতটুকু পর্যন্ত করব, রোগীরা প্রায় জিজ্ঞেস করে আমরা প্রেশার কতটুকু কন্ট্রোল করব। আমরা সাধারণত বলি যে যদি প্রোটিনুরিয়া, কিডনি দিয়ে প্রোটিন যাওয়ার মাত্রা সারা দিনে 1 গ্রামের বেশি হয়, 1 গ্রাম পার ডে হয়, তাহলে
প্রেশারটাকে 125/75 পর্যন্ত কন্ট্রোল করতে হবে, এবং প্রোটিন যাওয়ার মাত্রা যদি লেস দেন 1 গ্রাম পার ডে হয় তাহলে 130/80 পর্যন্ত প্রেশার কন্ট্রোল করতে হবে। একটা প্রেশারের ওষুধে যদি প্রেশার কন্ট্রোল না হয় তাহলে 2 বেলা 2 রকম ওষুধ অথবা 3-4 রকমের ওষুধ দিয়েও কিন্তু প্রেশারটা কন্ট্রোল হওয়াটা খুব জরুরি দরকার। এবং প্রোটিন যাওয়া শুরু হলে কিন্তু আমরা সেক্ষেত্রে সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন কিন্তু আসে যে কোনো আমরা যেটি শোনা যায় প্রচলিত অর্থে যে ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক সেগুলো আসলে কিডনির ক্ষতি করে বা অনিয়ন্ত্রিত ব্যবহার বেশি খেলে কি হয়, এরকম কোনো আসলে? এটা সাধারণত যারা ব্যথানাশক ওষুধ বেশি খায় অথবা অননুমোদিত যে হার্বাল মেডিসিনগুলো ডায়াবেটিসের বা হাইপারটেনশনের ওষুধও কি আসলে এই ক্ষতি করতে পারে? ডায়াবেটিসের ওষুধ ক্ষতি করতে পারে না। যখনই কিডনির সমস্যা ধরা পড়বে তখন মেটফর্মিন একটি বহুল ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধ, যখনই কিন্তু কিডনির সমস্যা ধরা পড়বে, যেমন সিরাম ক্রিয়েটিন লেভেলটা যখন বাড়া শুরু করবে এবং ইজিএফআর যখনই 30-এর নিচে নামবে তখন কিন্তু মেটফর্মিন এই ওষুধটা যারা ডায়াবেটিসের জন্য খাচ্ছে তাদেরকে এটা বন্ধ করতে হবে। তাহলে সিরাম ক্রিয়েটিন দেখাটা, ইজিএফআর দেখাটা, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও দেখাটা খুব জরুরি দরকার। কেন? এই ওষুধটা বন্ধ করতে হবে। আরেকটা হচ্ছে যে বারবার আপনি যে বলছেন অ্যান্টিবায়োটিক অনিয়ন্ত্রিত ব্যবহার, মানে কিছু হলো, একটু কাশি দিলাম, আমি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম, তাও খেলাম 7 দিন খেলাম না, 3 দিন খেয়ে বন্ধ করে দিলাম। এরকম একটা হালকা জ্বর লাগলো, ওষুধের দোকানে গেলাম, অ্যান্টিবায়োটিক দিল, খেয়ে ফেললাম। আমাদের দেশে তো তাই হচ্ছে। এবং ব্যথানাশক ওষুধ যেগুলো NSAIDs বলি, ইনফ্লাম, ক্লোফেনাক, এগুলো কিন্তু ওভার দ্য কাউন্টার ড্রাগ হয়ে গেছে। মানে ওষুধের দোকানে গেলেই এগুলি পাওয়া যায়, খায়, ব্যথা হলো, সামান্য কোমর ব্যথা হলো, এই ওষুধটা খেলো, তারপরে এগুলো ক্রনিক ইন্টারস্টিশিয়াল, প্রথমে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে, তারপরে ক্রনিক ইন্টারস্টিশিয়াল কিডনির যে ইন্টারস্টিশিয়াম, যে মাংসের জায়গাটা এবং ঝিল্লির জায়গাটা, ওই জায়গাটাকে ইনফ্লামেশন করে ফেলে এবং আস্তে আস্তে করে কিডনি ড্যামেজ করে ফেলে। সুতরাং ব্যথানাশক ওষুধ আর অ্যান্টিবায়োটিকটা আমাদের একটু বুঝে শুনে খেতে হবে, সচেতন হওয়া উচিত। নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও, সাথেই থাকুন, একটা বিরতির সময় হয়ে গেছে। স্বাস্থ্যকথা একটা বিরতি নিচ্ছি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্যকথায়। আজকে আমরা কথা বলছি কিডনি সুরক্ষায় সচেতনতা নিয়ে, আর এই বিষয়ে পরামর্শ দিতে আমার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ। ডাক্তার নাজনীন, আপনার কাছে আমরা শুনছিলাম যে কিডনির নানা ধরনের সমস্যার কথা এবং কোন জিনিসগুলো আসলে কিডনি রোগ বাড়িয়ে তোলে। আমি যদি কিডনি রোগের সাথে সম্পর্কিত কিনা এরকম একটা বিষয়ের কথা যদি জিজ্ঞেস করি, যে অনেকের দেখা যায় যে বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে, এটা কি আসলে কোনোভাবে কিডনির সাথে সম্পর্কিত কিনা বা কেন হচ্ছে এরকম? ধন্যবাদ। সাধারণত বারবার যদি ইউরিনে ইনফেকশন হয়, প্রস্রাবে প্রদাহ বলি, অথবা কিডনিতে ইনফেকশন হয়, কিডনিতে ইনফেকশন কিন্তু অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস অথবা ক্রনিক পাইলোনেফ্রাইটিস, মানে বারবার কিডনিতেও ইনফেকশন হচ্ছে অথবা বারবার প্রস্রাবেও ইনফেকশন হচ্ছে, এই জিনিসটা যদি ওয়েল ট্রিটেড না হয় তাহলে একসময় কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাবে। কেন? প্রস্রাবে যাদের বারবার ইনফেকশন হয় তাদের ওই ইনফেকশনটা কিন্তু কিডনি পর্যন্ত পৌঁছায়, কিডনিকে ক্রনিক পাইলোনেফ্রাইটিস বলি, ওইটা করে ফেলে এবং কিডনি ড্যামেজ করে। তো এটাও কিন্তু একটা কিডনি খারাপ হওয়ার, ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার কারণ। এখন বারবার কেন প্রস্রাবে ইনফেকশন হচ্ছে বা কাদের হয়? বারবার প্রস্রাবে ইনফেকশন সাধারণত মহিলাদের হয় এবং যারা হচ্ছে মেনোপোজাল লেডি, যাদের ফার্টিলিটি এইজ শেষ হয়ে গেছে, 45+, যাদের মেনোপোজাল লেডিদের বেশি হয়, যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আছে। কম বয়সীদেরও তো হয়? হ্যাঁ, কম বয়সীদের হয় যদি প্রপার হাইজিন মেনটেন না হয়। কম বয়সীদের তো হাইজিন মেনটেন করাটা একটা বড় ব্যাপার, এবং যদি কোনো অবস্ট্রাকটিভ লেবার যাদের হিস্ট্রি থাকে, যাদের হচ্ছে বাচ্চা, মানে গ্রামে বেশি হয়, বাচ্চা হতে যে বাচ্চা আটকে গেল, বাসায় অনেকক্ষণ বাচ্চা হওয়ার জন্য চেষ্টা করলো, হলো না, এই অবস্ট্রাকটিভ লেবার হলেও কিন্তু তাদের বারবার কিন্তু প্রস্রাবে ইনফেকশন হয়। এবং হাইজিন মেনটেন করাটা খুব জরুরি দরকার। এবং মেলদের ক্ষেত্রে যাদের হচ্ছে 60 বছরের উপরে বয়স, প্রোস্টেট গ্ল্যান্ড যাদের এনলার্জ হয়ে গেছে এবং যারা ক্লিয়ার করে প্রস্রাব করে না, প্রস্রাব থেমে থেমে হয়, তাদেরও কিন্তু বারবার রিকারেন্ট ইউটিআই বলি, বারবার প্রস্রাবে ইনফেকশন হয়। এখন এটা হলে কি করবে? এটা হলে অবশ্যই যাদের বারবার প্রস্রাবে ইনফেকশন হয়, রিকারেন্ট ইউটিআই বলতে আমরা বুঝি যদি 6 মাসের মধ্যে 2 থেকে 3 বারের বেশি প্রস্রাবে ইনফেকশন হয় এবং সে ডক্টরের কাছে গেলে অ্যান্টিবায়োটিক খেলো। এই ক্ষেত্রে আমরা কতগুলো গুড হ্যাবিট ওনাদেরকে প্র্যাকটিস করিয়ে দিই। সেটা হচ্ছে সারাদিনে পানি 3.5 থেকে 4 লিটার পর্যন্ত খাবে ইউরিনে ইনফেকশন হলে, প্রতিবারে 2 বার প্রস্রাব করবে, একবার প্রস্রাব করবে, টয়লেটে কিছুক্ষণ ওয়েট করবে, আবার দেখবে একটু প্রস্রাব হচ্ছে, ওটা করে বের হয়ে আসবে, এবং প্রতি 2 ঘন্টা পর পর প্রস্রাব করাটা অভ্যাস করে ফেলতে হবে। প্রপার হাইজিন মেনটেন করতে হবে, মানে সারাদিনে 3 বার অ্যাটলিস্ট ড্রেস চেঞ্জ করতে হবে, টয়লেটে যে ক্লিন করার ব্যাপারটা, এভরিডে টয়লেট ক্লিন করতে হবে, এবং প্রস্রাব পায়খানা করে বেশি করে পানি খরচ করতে হবে। এবং আমরা পেলভিক ফ্লোর এক্সারসাইজ
একটা রুগীদেরকে শিখাই দিই যে পায়খানা রাস্তাকে চিপে ভিতর দিকে ঢুকাবে, আবার ছেড়ে দেবে, আবার পায়খানা রাস্তাকে চিপে ভিতর দিকে ঢুকাবে, ছেড়ে দেবে। এটা পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলি, যাতে পেলভিক মাসেলগুলি স্ট্রেংথটা বাড়ে এবং প্রস্রাবটা ক্লিয়ার করে হয়। এটা শিখিয়ে দিই। ক্র্যানবায়োটিক একটা জুস পাওয়া যায় অথবা ট্যাবলেট পাওয়া যায়, সেটা রেগুলার রাখি। ইউরোম্যাক্স একটা প্রস্রাবের রাস্তাকে ঢিলা রাখার জন্য ইউরোম্যাক্স একটা পাওয়া যায় ট্যামসিলোসিন, সেই জিনিসটা আমরা লম্বা সময় দিয়ে রাখি। এবং অ্যান্টিবায়োটিকটা একটু চেঞ্জ করে দিয়ে হ্যাবিটটা যদি চেঞ্জ করতে পারে তাহলে কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা আমি বারবার বলছি খুব জরুরি দরকার। জি, ডায়ালাইসিসের প্রসঙ্গে আসে, এটি খুবই প্রচলিত এবং কিডনি রোগের কথা শুনলেই ডায়ালাইসিসের প্রসঙ্গ আসে। কিডনি রোগ আসলে ধরা পড়লেই কি আসলে ডায়ালাইসিস লাগে, মানে এটা কি আসলে একদম পরিণতি কিনা, বা ঠিক কখন আসলে ডায়ালাইসিসের প্রয়োজন হয়? ধন্যবাদ। আসলে ওই যে আমি একটু আগে বললাম, কিডনি রোগটা শুরু হয় প্রোটিনুরিয়া দিয়ে, মানে প্রস্রাবে ফেনা যাচ্ছে এবং শেষ হয় ডায়ালাইসিসে। এখন একজন পেশেন্ট যদি যখনই প্রস্রাবে প্রোটিন যাবে অথবা প্রস্রাবে ফেনা যাবে তখনই যদি ডক্টরের সাথে শরণাপন্ন হয় এবং স্টেজ, কিডনি রোগের যে স্টেজটা, স্টেজ 1, 2, 3, এই 1 থেকে 3 স্টেজের মধ্যে যদি কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারে এবং প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি রোগটা যে খারাপ হয়ে যাচ্ছে সেটাকে যদি বিভিন্ন ওষুধ দিয়ে আমরা আটকানোর চেষ্টা করি, প্রোটিনুরিয়াটা বন্ধ করার চেষ্টা করি, তখন যদি নিয়ন্ত্রণ রাখে এবং তার জীবনযাত্রা যদি নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু ডায়ালাইসিস সে আটকাতে পারে। ডায়ালাইসিস সাধারণত স্টেজ 5-এর পরে, এটাকে আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি, ইজিএফআর যখন 5-এর নিচে নেমে যায় তখন হচ্ছে ডায়ালাইসিস লাগে। এবং পেশেন্ট দেখা গেছে যে তার প্রস্রাবের পরিমাণ একেবারেই কমে গেছে এবং তার শ্বাসকষ্টের মতো হয়, প্রেশার নিয়ন্ত্রণে নাই এবং তার ইজিএফআর করলে 5-এর নিচে নেমে যায়, তখন কিন্তু আমরা ক্রিয়েটিনিনটা 6.5 বা 7 পর্যন্ত উঠে যায়। সিরাম ক্রিয়েটিনিন কিন্তু নর্মাল লেভেল হচ্ছে 0.6 থেকে 1.2। তো আমরা রুগীদেরকে বলি আপনি যখনই সিরাম ক্রিয়েটিনিন 1.2 এর উপরে থাকবে, 1.4, 1.5, 2 এরকম থাকবে, আপনি অবশ্যই কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন যাতে ওই ক্রিয়েটিনিনটা ফার্দার আর না বাড়ে। এবং এই ডায়ালাইসিস যে বললেন আপনি, যে সবার কি ডায়ালাইসিস লাগে না, সবার লাগে না। দেখা গেছে যে 100 জনের কিডনি রোগের মধ্যে 80 জনেরই ডায়ালাইসিসে গেল না, সে হয়তো অনেক আর্লি কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছে এবং তার ডায়ালাইসিস লাগছে না। এবং 20% মানুষের কিন্তু ডায়ালাইসিস লেগে যায়, যে যারা দেরি করে ডক্টরের কাছে যাবে এবং যাদের দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকবে, অনিয়ন্ত্রিত প্রেশার থাকবে, তাদের কিন্তু ডায়ালাইসিস আলটিমেটলি লাগবেই। একদম। সচেতনতার প্রসঙ্গে আসি, আপনি শুরু থেকেই বলছিলেন যে জীবনযাপন, খাদ্যাভ্যাস, কোন খাবারগুলো আসলে বেশি খাওয়া উচিত বা কোন খাবারগুলোর দিকে বেশি নজর দেওয়া উচিত কিডনি ভালো রাখতে গিয়ে? কোন খাবারগুলো খাওয়া উচিত না, কোন খাবারগুলো না খাওয়া উচিত সেটাই আমরা বেশি বলি আর কি। সাধারণত কিডনি ভালো রাখতে হলে একজন মানুষের 10 থেকে 12 গ্লাস পানি খেতেই হবে। এটা 3 থেকে 3.5 লিটার অথবা 4 লিটার পর্যন্ত, সুস্থ স্বাভাবিক মানুষের কথা বলছি। কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু পানি রেস্ট্রিক্ট করে দিই, 1 লিটার 1.5 লিটারের মধ্যে রেস্ট্রিক্ট করে দিই। এবং শরীরে যাতে ডিহাইড্রেশন না হয় কোনো অবস্থায়, গরমের দিনে পানির পরিমাণ বাড়াতে হবে। যারা অনেক বেশি গরমে কাজ করে, কৃষক, শ্রমিক, লেবার, রাজমিস্ত্রি, এরা কিন্তু কিছুক্ষণ গরমে কাজ করার পর একটা বিশ্রামের জায়গায় যেতে হবে এবং পানি হাইড্রেশন যাতে ঠিক মতো হয় সেটা দেখতে হবে। মাদকদ্রব্য এবং ধূমপান এই দুটো বন্ধ করতে হবে। স্থূলতা, যারা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে তাদেরকে অবশ্যই এক্সারসাইজ করে এই মোটা জিনিসটা কমাতে হবে। স্থূলতা কিন্তু কিডনি রোগের একটা কারণ। এবং প্রতিদিন নিয়মিত হচ্ছে যে হাঁটার অভ্যাসটা, প্রতিদিন 2 বেলা না হলে 1 বেলা আধা ঘন্টা হলেও হাঁটতে হবে। এবং সুষম খাদ্যাভ্যাস, ব্যালেন্স ডায়েট যেটা বলি, মানে মাছ, মাংস, দুধ, ডিম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যতটুকু খাওয়ার দরকার অতটুকু পরিমাণ মতো খেতে হবে। এখন অনেকেই কিন্তু এরকম কিটো ডায়েট বলে, যে কার্বোহাইড্রেট একদম বন্ধ করে দিল, শুধু প্রোটিনের উপর চলে গেল, সেটা কিন্তু কিডনির উপর দারুণ চাপের সৃষ্টি করে। কিটো ডায়েটে করে কিডনি খারাপ হয়েছে এরকম প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি এবং কিটো ডায়েট বন্ধ করাটা খুব জরুরি দরকার। প্রোটিন খাওয়াটা অবশ্যই হতে হবে, আমার যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন খেতে হবে। আমার যদি ওজন 60 কেজি হয় তাহলে আমি 60 গ্রাম প্রোটিন 24 ঘন্টায় খাবো, এই নিয়মটা মানতে হবে। এবং যে ব্যথানাশক ওষুধ, অ্যান্টিবায়োটিক, এগুলি যথেষ্ট ব্যবহার করা যাবে না। না খাওয়া যেটা কামরাঙ্গা, বেলম্বু আর ঘৃতকুমারী, এই 3টা জিনিস না খাওয়াই উচিত। এটা কিডনি ড্যামেজ করে এবং কিডনি ভালো রাখতে হলে ইউরিক অ্যাসিড
অ্যাসিড জাতীয় খাবার, যেসব খাবারে ইউরিক অ্যাসিড বেশি, যেমন কাঁঠালের বিচি, শিমের বিচি, তারপর হচ্ছে টমেটো, গাজর, গরুর মাংস মানে রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, এই জিনিসগুলি যদি আমরা কম পরিমাণে খাই এবং যেসব তরকারি খাচ্ছি সেগুলো যদি বিচি ফেলে খাই, তাহলে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বাড়বে না, এবং ইউরিক অ্যাসিড না বাড়লে আমরা কিডনিটাকে ভালো রাখতে পারবো। এবং যখনই প্রস্রাবে ফেনা যাওয়া শুরু হবে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একদম। চিকিৎসার প্রসঙ্গে আসি, বাংলাদেশে আসলে কিডনি রোগের চিকিৎসা এই মুহূর্তে আসলে অগ্রগতি বা পরিস্থিতি যাই বলি না কেন, সেটি আসলে বাংলাদেশে আসলে এখন যেই পরিমাণ কিডনি রোগী আছে 3,82,00,000 আমি বলছি, এবং প্রতি বছর 30 থেকে 40,000 নতুন কিডনি রোগী কিন্তু ওই এক্সিস্টিং কিডনি রোগীর সাথে অ্যাড হচ্ছে। সেই তুলনায় আমাদের কিন্তু ডায়ালাইসিস সেন্টার বা ট্রান্সপ্লান্টের সেরকম সেন্টারগুলো নাই, এবং দেখা গেছে যে এর মাত্র 15 থেকে 20% রোগী হচ্ছে সচেতন, এবং তারা ডাক্তারের পরামর্শ নেয় এবং ডাক্তারের আন্ডারে থাকার তাদের সৌভাগ্য হয়। বাকি 80% মানুষেরই কিন্তু তাদের যেহেতু সচেতন না এবং তারা ডাক্তারের পরামর্শ সেরকম নিতে পারে না এবং চিকিৎসা নিতে পারে না, তাই আমরা আমাদের যে কিডনি রোগ বিশেষজ্ঞ তাদের আবেদন যেটা থাকবে গভর্নমেন্টের কাছে, সেটা হচ্ছে প্রতিটি জেলা পরিষদ, ইউনিয়ন, তারপর হচ্ছে থানা, সদর হাসপাতাল, এগুলো সবগুলোতে এবং বিভাগীয় সদরগুলিতে তো অবশ্যই, বিভাগীয় হাসপাতালগুলিতে অবশ্যই অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও এবং সিরাম ক্রিয়েটিন এই দুটো পরীক্ষা অবশ্যই যেন করানোর ব্যবস্থা থাকে। শুধু একটা প্রস্রাব পরীক্ষা, এটা খুব কম দামে করা যায়, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, এটা দেখে যদি এটা বেশি থাকে তাহলে অবশ্যই কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। একজন বিশেষজ্ঞের কাছে যেতে। একদম শেষ দিকে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে মানে যদি সংক্ষেপে কিছু বলেন যে কাল থেকেই কিডনি রোগের বা কিডনির সুরক্ষায় আসলে কি কি পদক্ষেপ নিতে পারে? ধন্যবাদ দর্শক, আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকবে, আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসের HbA1c 4 মাসের এভারেজ গড় যে ডায়াবেটিস সেটা 6% মধ্যে রাখবেন, এবং যাদের প্রেশার আছে তারা একটা প্রেশারের ওষুধে যদি প্রেশার কন্ট্রোল না হয় তাহলে অবশ্যই 2টা অথবা 3টা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে 2টা অথবা 3টা ওষুধে হাইপারটেনশন, প্রেশারটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। এবং প্রতি 3 মাসে একবার অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অথবা যাদের বয়স 40 বছরের উপরে আছে, কোনো ক্ষেত্রে 30 বছরের উপরেও বলি, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিওটা 3 মাস পর পর অবশ্যই একটু দেখবেন, এবং নিজের শরীরের যত্ন নেবেন, ডিহাইড্রেশন যাতে কিছুতেই না হয়, অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই খাবেন না, ধূমপান বর্জন করেন, মাদকদ্রব্য সেবন করবেন না, এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করেন। নিয়ন্ত্রিত জীবনযাপন কিন্তু আমাদের ইসলামেও বলা আছে, আপনি যত নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন তত আপনার জীবন সুন্দর হবে। একদম পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার নাজনীন আমাদের সাথে আজকে স্বাস্থ্য কথায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়, সঙ্গে থাকুন।